কয়েক হাজার বছর ধরে জাদুই আয়নার ভেতরে বন্দি থাকা এক ডিমন রানী প্রেমে পড়ে স্বর্গ থেকে আসা এক হ্যান্ডসাম দেবতার। তবে ওই দেবতার উদ্দেশ্য হলো যে কোনো প্রকারে আয়নার টুকরোগুলোকে সংগ্রহ করে স্বর্গে নিয়ে যাওয়া, কারণ সে কোনোভাবেই চায় না যে ওই ডিমন রানী আয়নার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসুক। কিন্তু কেন, আর ওই ডিমন রানী বা আয়নার ভিতরে বন্দি হলো কিভাবে, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। মুভির শুরুতেই আমাদের ঘন জঙ্গলের মাঝে একটা গ্রাম দেখানো হয়। গ্রামটা সেই দিন বিয়ের আনন্দের উল্লাসে রঙিন আলোয় মেতে উঠেছে। এরপর যখন ওই দম্পতি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ওই অনুষ্ঠানে অদ্ভুত পোশাক পরা এক বৃদ্ধ আসে। সে বলে, আমি ভবিষ্যৎ দেখতে পারি, আমি এই গ্রামের পাশ থেকেই যাচ্ছিলাম, আর তখনই আমার এই অনুষ্ঠানটা দেখে মনে হয় খুব দ্রুত অশুভ কিছু একটা হতে চলেছে। যা শুনে বিয়ে করতে আসা সেই ছেলেটা বলে, আপনি ভুল ভাবছেন, আজ তো আমাদের বিয়ে, অর্থাৎ এটা হলো শুভ লগ্ন। যা শুনে ওই বৃদ্ধ মৃদু হেসে বলে, শুভ লগ্ন? আমি তো দেখতে পাচ্ছি আমরা একটা মৃত্যুপুরীর ওপরে দাঁড়িয়ে আছি। আর তাছাড়া তুমি কি জানো যাকে তুমি বিয়ে করতে চলেছো সে আসলে কে? এই কথাটা বলা মাত্রই বিয়ের ওই সুন্দরী কোণের চোখ মুখ কেমন একটা বদলে যায়, এবং সাথে সাথেই সে ওই বৃদ্ধের গলা চেপে ধরে। তবে ওই বৃদ্ধ তাকে আঘাত করে বেশ কিছুটা দূরে সরিয়ে দেয় এবং তার ওই ছদ্মবেশ ত্যাগ করে নিজের আসল রূপে ফিরে আসে। আর এখানেই আমরা জানতে পারি আসলে এই বৃদ্ধ হলো স্বর্গ থেকে আসা একজন দেবতা। এই দেবতা একটা চুটকি বাজানো মাত্রই পুরো জায়গাটা তার আসল রূপে ফিরে আসে এবং সেখানে উপস্থিত সমস্ত লোকেরা নিজেদের ডিমন রূপ ধারণ করে এবং দেবতাদের উপর আক্রমণ করার জন্য দৌড়ে আসতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তেই সেখানে ওই দেবতার দুজন শিষ্য চলে আসে। তাদের অসামান্য শক্তির কাছে ডিমনরা কোনোভাবেই পেরে উঠছিল না, যা দেখে তাদের মধ্যেই এক বৃদ্ধা মেয়ে ডিমন সামনে এগিয়ে আসে এবং বলে, এবার আমার পাদের গন্ধ থেকে বেঁচে দেখাও। এটা বলেই সে তাদের দিকে পাছা ঘুরিয়ে ভয়ঙ্কর এক গ্যাস ছাড়ে, আর এই ভয়ঙ্কর গ্যাসের প্রভাবে চারিদিকটা ধোঁয়ায় ভরে যায়। এই সুযোগেই মেয়ে ডিমনটি তার হবু স্বামীকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে ঠিক সেই সময় দেবতার এক ছুরির আঘাতে মেয়েটা সেখানেই পড়ে যায় এবং নিরুপায় হয়ে দেবতার শিষ্য কিঙ্গারের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, যার ফলে কিঙ্গার কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। আর এই সুযোগেই মেয়ে ডিমনটি কিঙ্গারকে মারার জন্য বিশাল এক সাপের রূপ ধারণ করে। তবে ওই মেয়ে ডিমনটির জীবনসঙ্গী তাকে এটা করতে বারবার মানা করছিল। তবে মেয়ে ডিমনটি তার কোনো কথা না শুনে যখন কিঙ্গারকে মারতেই যাচ্ছিল, তখনই একটা তলোয়ারের আঘাতে তার মাথাটা দুটুকরো হয়ে যায় এবং সাথে সাথেই ডিমনটা সেখানেই মারা যায়। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের এমন মৃত্যু সহ্য করতে না পেরে সেই ছেলেটিও পেটে ছুরি গেঁথে আত্মহত্যা করে, যা দেখে কিঙ্গারের বেশ মন খারাপ হয়। এই সময়ে তার বোন এবং গুরুজি এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ডিমনরা কখনোই বিশ্বাসের যোগ্য হয় না, তারা এমনভাবেই হাজারো ছলনা করে তোমাকে মারার চেষ্টা করবে। আর তাছাড়া তোমার এইসব ব্যাপারে এতটা দুর্বল হলে চলবে না, কারণ তোমাকে স্বর্গ মর্ত পাতাল তিনটে জায়গাতেই এমন অশুভ ডিমনদেরকে মেরে শান্তি বজায় রাখতে হবে। এরপর ওই দেবতা সাপ ডিমনটির পেট থেকে একটা আয়নার টুকরো বের করে এবং সেটা কিঙ্গারকে দেখিয়ে বলে, এটা হলো কিংলুয়ান আয়নার কাঁচের টুকরো, অর্থাৎ এর মধ্যেই ডিমনদের রাজা বন্দী রয়েছে। এই টুকরো যেই ডিমনের কাছে থাকবে তার ক্ষমতা সাধারণের থেকে অনেক গুণ বেড়ে যাবে। আসলে হাজার বছর ধরে পৃথিবীতে বন্দী এক শক্তিশালী ডিমন আর কিছুদিনের মধ্যেই মুক্ত হতে চলেছে। আর সে একবার মুক্ত হলে স্বর্গ মর্ত পাতাল সবটাকেই ধূলিসাৎ করে দেবে। তাই তোমাকে আমি ওই ডিমনদের রাজ্যে পাঠাবো, সেখানে এমন হাজারো ডিমনের সমাবেশ রয়েছে, আর তাদের মধ্য থেকেই তোমাকে এই কিংলোয়ান আয়নার বাকি টুকরোগুলো খুঁজে আনতে হবে। এখান থেকে সিং ডিমনদের রাজ্যে আসলে দেখা যায় এক বৃদ্ধ কিছু বাচ্চাদেরকে একটা গল্প শোনাচ্ছে, যেখানে সে বলে, আজ থেকে হাজার বছর আগে ডিমনদের দেবতা বাইজি স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছিল, আর এই সময়ে ওই সমস্ত দেবতারা মিলে তার আত্মাকে কিংলোয়ান আয়নার ভেতরে বন্দী করে দেয়। তবে তার দেহটা পৃথিবীতে পড়ার সময় রক্ত ও মাংস চারিদিকে ছিটকে গিয়ে বিশাল এক জাদুই গণ্ডি সৃষ্টি করে, যার ভেতরে কোনো দেবতা প্রবেশ করা মাত্রই তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। তাই এরপর থেকে সমস্ত ডিমনরা এখানেই নিজেদের রাজ্য তৈরি করে বসবাস করতে শুরু করে। আর যে গাছের ওপর ডিমন দেবতা বাইজির দেহটা পড়েছিল সেই গাছটা হাজার বছর ধরে শুকিয়ে রয়েছে। কথায় বলে, এই গাছটা যেদিন আবারও আগের মতো ফুল ফলে ভরে উঠবে সেদিন ডিমন দেবতা বাইজি পুনরায় তার প্রাণ ফিরে পাবে। এতটা বলার পরেই ওই বৃদ্ধ গল্প বলা বন্ধ করে দেয় এবং সমস্ত বাচ্চাদেরকে বাকি গল্পটা শোনার জন্য তাদের সামর্থ্য মতো টাকা দিতে বলে। বাচ্চারাও গল্পটা শোনার জন্য আগ্রহী হয়ে তাকে টাকা দেয়। তবে তাদের মধ্যেই একজন মেয়ে এসে ওই বৃদ্ধকে বলে, তোমার গল্প কাল্পনিক, তুমি সবকিছুই বানিয়ে বানিয়ে বলছো। মেয়েটি বলে, পাহাড়ের ওপরে থাকা ওই গাছটাতে আমি অনেক বছর ধরেই জল দিয়ে আসছি, তবে আজ অবধি সেই গাছটাতে একটা ফুলও ফোটেনি, তার মানে এই গাছটার কখনো বেঁচে ওঠা সম্ভবই নয়। এটা বলেই ইয়ান সেখান থেকে ফিরে আসে
এবং একটা কুকুরকে খাবার দিয়ে বলে, আজ তোর জন্য এতটাই খাবার জোগাড় করতে পেরেছি। এই সময় সে হঠাৎ করেই লক্ষ্য করে তার আশেপাশে শত শত ফুল উড়ে এসে পড়ছে। এটা দেখে সে বেশ অবাক হয় এবং দৌড়ে পাহাড়ের ওপরে থাকা ওই গাছের কাছে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে যেটা দেখে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি, কারণ হাজার হাজার বছর ধরে শুকিয়ে থাকা সেই গাছটা হঠাৎ করেই রঙিন ফুলে ভরে উঠেছে। এটা দেখে ইয়ান বুঝতে পারে ডিমনদের দেবতা বাইজি পুনরায় পৃথিবীতে ফিরে আসতে চলেছে। তাই সে বাইজির কাছে হাত জড়ো করে প্রার্থনা করতে থাকে। আর এই সুযোগেই কিছু ছোট ছোট বাচ্চা ডিমন তার মাথা থেকে একটা ক্লিপ চুরি করার চেষ্টা করে। তবে ইয়ান যখন এটা বুঝতে পেরে তাদেরকে ধরে ফেলে, তখন ওই বাচ্চা ডিমনগুলো ইয়ানকে বলে, আমরা তো মজা করছিলাম, আসলে আমরা মন্দির থেকে তোমার জন্য একটা কার্ড এনেছি, যেটা হাতে নিয়ে তুমি ডিমন দেবতার কাছে যা চাইবে সেটাই পাবে। এটা শোনা মাত্রই ইয়ান ওই কার্ডটা হাতে নিয়ে দেবতা বাইজির কাছে প্রার্থনা করে বলে, আমার জন্য একটা সুন্দর সুশীল ছেলে পাঠাও যে আমাকে অনেক ভালোবাসবে। আর এটা বলা মাত্রই মুহূর্তের মধ্যেই পুরো আকাশটা এক ঝলমলে আলোয় ভরে যায় এবং সত্যি সত্যি আকাশ থেকে একটা ছেলে এসে তার সামনে পড়ে। ছেলেটা যেখানে পড়ে সেখানে একটা বিশাল গর্তের সৃষ্টি হয়। ইয়ান ধীরে ধীরে ওই গর্তের মধ্যে নেমে গিয়ে ছেলেটাকে নিজের দিকে ঘোরালে আমরা দেখতে পাই এই ছেলেটা আর কেউ নয়, এটা হলো কিঙ্গার। তবে সে ইয়ানের প্রার্থনার কারণে সেখানে আসেনি, সে এসেছে কিংলুয়ান আয়নার খোঁজে। ইয়ানও তাকে দেখা মাত্র বুঝতে পারে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন দেবতা। তবে তা সত্ত্বেও সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় ডিমনদের রাজ্যে পাঠানোর আগে কিঙ্গারের গুরু তাকে একটা চক্র দিয়েছিল এবং বলেছিল এর মধ্যে ডিমনদের দেবতা বাইজির আগের জন্মের রক্ত সঞ্চয় আছে, যেটা তোমাকে কিংলুয়ান আয়না অব্দি পৌঁছাতে সাহায্য করবে। সিন এখান থেকে বর্তমানে ফিরলে দেখা যায় কিঙ্গারের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে চোখ খোলার পর তার সামনে ইয়ানকে দেখে বেশ অবাক হয়। ইয়ান বলে, আমি একজন বিড়াল ডিমন, তবে চিন্তা নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমরা ডিমনরা এখানে অনেক আনন্দের সহিত বসবাস করি। কিঙ্গার যখন জানতে পারে মেয়েটা একজন ডিমন, তখন সে তার শক্তির সাহায্যে তাকে আঘাত করার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত ডিমনদের ওই রাজ্যে তার কোনো শক্তি কাজ করে না। ইয়ান তার এইসব আচরণ দেখে বেশ অবাক হয় এবং মনে করে তার হয়তো খিদে পেয়েছে, তাই সে তার জন্য খাবার আনতে যায়। তবে ফিরে এসে সে কিঙ্গারকে সেখানে দেখতে পায় না। দেখা যায় কিঙ্গার তার গুরুজির দেওয়া ওই চক্রটাকে হাতে নিয়ে ভগ্নস্তূপে পরিণত হওয়া একটা জায়গাতে এসে পৌঁছেছে। আর সাথে সাথেই তার হাতের ওই চক্রটা অদ্ভুতভাবেই জ্বলে ওঠে, যা দেখে কিঙ্গার বুঝতে পারে কিংলুয়ান আয়না তার আশেপাশেই কোথাও রয়েছে। এরপর সে কিছুটা সামনে এগোতেই একটা বাচ্চা কুকুরকে দেখতে পায়। সে লক্ষ্য করে ওই কুকুরটার গলায় কিংলুয়ান আয়নার টুকরো ঝুলছে। এটা দেখে কিঙ্গার খুশি হয়ে যখন ওই আয়নার টুকরোটা নিতেই যাচ্ছিল, তখনই ওই বাচ্চা কুকুরটা বিশাল আকারের এক কুকুর ডিমনে পরিণত হয় ও কিঙ্গারের ওপরে আক্রমণ করে। কিঙ্গার যেহেতু নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, তাই সে অনেক চেষ্টার পরেও ওই ডিমনটির সঙ্গে পেরে উঠছিল না। ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি সামাল দিতে সেখানে ইয়ান চলে আসে। তাকে দেখা মাত্রই কুকুর ডিমনটা কিছুটা থমকে যায়। এরপর ইয়ান ওই কুকুর ডিমনটিকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি ইয়ান, তোমাকে রোজ খাবার দিতে আসি। এরপর ইয়ান যখন ওই কুকুরটিকে স্পর্শ করতে যায়, তখন সে ইয়ানের হাতে একটা কামড় দেয় আর সাথে সাথেই কুকুরের গলায় থাকা ওই কাঁচের টুকরোটা বাইরে বেরিয়ে আসে। ইয়ান ওই টুকরোটাকে স্পর্শ করলে সে কুকুরটার অনেক পুরানো স্মৃতি দেখতে পায়। সে বলে এই কুকুরটার মালিক আজ থেকে 100 বছর আগে তার গলায় এই আয়নার টুকরোটা ঝুলিয়ে দিয়েছিল এবং তাকে কথা দিয়েছিল সে অবশ্যই তার কাছে ফিরে আসবে। তবে আজ এত বছর পেরিয়ে যাওয়ার পরেও সে ফিরে না আসায় কুকুরটির আত্মা তার অপেক্ষাতেই এখানে রয়ে গেছে। ইয়ান কিঙ্গারকে বলে, তুমি তো একবার কুকুরটাকে স্পর্শ করতে পারো, হয়তো তোমার স্পর্শ পেয়ে সে মনে করবে তার মালিক ফিরে এসেছে, যার ফলে তার আত্মা এই দুনিয়ার মায়াজাল থেকে মুক্তি পাবে। দেখা যায় কিঙ্গার কুকুরটির মাথায় স্পর্শ করা মাত্রই সে ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং তার পুরো দেহটা বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এরপর ওই কুকুরের গলায় থাকা আয়নার টুকরোটা ধীরে ধীরে নিচে নেমে আসে। কিঙ্গার যখন সেটাকে হাতে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন ইয়ান তাকে বলে, তার মানে তুমি শুধুমাত্র এটার জন্যই এখানে এসেছিলে? কিঙ্গার বলে, সেসব জেনে তোমার কোনো লাভ নেই। তখন ইয়ান বলে, আমি এমন একজনকে চিনি যে এই আয়নার ব্যাপারে তোমাকে সবকিছুই বলতে পারবে। যা শুনে কিঙ্গার মনে মনে ভাবে, এই রাজ্যে আমি কিছুই ঠিকঠাক ভাবে চিনি না, সুতরাং এই মেয়েটির ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর কিঙ্গার মেয়েটিকে বলে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, তবে তুমি আমার থেকে 10 হাত দূরত্ব মেনটেন করবে, কারণ আমি একজন দেবতা আর তুমি একজন ডিমন।
এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায়। সেখান থেকে সামনে যাওয়ার আর কোনো পথ নেই। তাই কিঙ্গার মেয়েটিকে বলে, তুমি তো বলেছিলে আমাকে একজনের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে, তবে এখানে তো সামনে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। তখন ইয়ান বলে, দূরে ওই যে মেঘটা দেখা যাচ্ছে, ওর নিচে ডিমনদের একটা বাজার রয়েছে, সেখানে গেলেই আমরা ওই টুকরো সম্পর্কে জানতে পারবো। তখন কিঙ্গার বলে, আমরা এত উঁচু থেকে সেখানে পৌঁছাবো কি করে? ইয়ান বলে, সেসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধুমাত্র আমাকে জাপটে জড়িয়ে ধরো। এটা বলেই সে তার মাথা থেকে ক্লিপটাকে বের করে কিঙ্গারকে সঙ্গে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। আর তারপরে আমরা দেখতে পাই ওই ক্লিপটা একটা জাদুই ছাতাতে পরিণত হয়েছে, যার সাহায্যে তারা মেঘের ওপর থেকে উড়তে উড়তে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। এরপর তারা গন্তব্যে গিয়ে পৌঁছালে সেখানে একটা বিশাল গেট দেখতে পায়। তবে ভেতরে প্রবেশ করার আগে ইয়ান তাকে বলে, তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে, না হলে ভেতরে প্রবেশ করা মাত্রই ডিমনরা বুঝে যাবে যে তুমি একজন দেবতা। তবে কিঙ্গার তার এই প্রস্তাবে রাজি না হয় ইয়ান বাধ্য হয়েই তার গায়ে নিজের নাকমুখ ঘষতে শুরু করে। সে বলে, তোমার শরীর থেকে দেবতাদের গন্ধ আসছে, আমি এমনটা না করলে তুমি ভেতরে গিয়ে ধরা পড়ে যাবে। এরপর তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ভিন্ন ভিন্ন রকমের ডিমনদেরকে দেখতে পায়, যারা পুরো বাজার জুড়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সময় হঠাৎ করেই কিছু ডিমন চিৎকার করে বলে ওঠে তাদের বাজারে নাকি কোনো এক দেবতা প্রবেশ করেছে। এটা বলেই তারা কিঙ্গারের দিকে দৌড়ে আসতে থাকে। কিঙ্গার মনে করে ডিমনরা হয়তো তাকে চিনে ফেলেছে, তাই সে যখন আত্মরক্ষার জন্য নিজের ছুরিটা বের করতেই যাবে তখনই ইয়ান তাকে আটকে নেয়। আর দেখা যায় ওই ডিমনরা কিঙ্গারের পাশে থাকা এক ব্যক্তিকে আটক করে এবং তাকে দেবতা সন্দেহ করে কারাগারে বন্দির আদেশ দেয়। ডিমনরা ওই লোকটাকে ধরে নিয়ে যাওয়ার পর ইয়ান কিঙ্গারকে নিয়ে এক ব্যক্তির কাছে আসে, যে ওই কিংলোয়ান আয়নার ব্যাপারে সবকিছুই জানতো। ইয়ান তাকে আয়নার একটা ছোট্ট টুকরো দেখিয়ে বলে, এই টুকরের বাকি অংশটা কোথায় আছে আমাদেরকে বলো। তখন সে ইয়ানের কাছে এর বিনিময়ে মূল্যবান কিছু জিনিস চায়। ইয়ান তাকে নিজের কাছে থাকা কিছু অর্থ দেয়, তবে এতেও সে খুশি নয়, সে আরো কিছু মূল্যবান জিনিস চায়। তবে ওই মুহূর্তে ইয়ানের কাছে মূল্যবান তেমন কিছুই ছিল না, কিন্তু সে যে কোনো প্রকারে কিঙ্গারকে সাহায্য করতে চায়। তাই সে বাধ্য হয়েই নিজের মাথার সেই মূল্যবান জাদুকাটা ওই ব্যক্তিকে দিয়ে দেয়। এটা নেওয়ার পরে লোকটা তার বিশাল বড় নাক দিয়ে ওই জাদুকাঠার গন্ধ নেয়। তারপর সে বলে, এই জাদুকাটার বাকি অংশের টুকরের গন্ধ সে বাংকিওর রেস্টুরেন্টে পাচ্ছে। এটা শুনে তারা যখন ওই রেস্টুরেন্টে যাচ্ছিল তখন ওই লোকটি তাদেরকে ডেকে বলে, এমন পুরানো ছেঁড়াফাটা পোশাক আশাক দেখলে কেউই তাদেরকে ওই রেস্টুরেন্টে ঢুকতে দেবে না। এটা শোনা মাত্রই ইয়ান তার কাজে লেগে পড়ে, অর্থাৎ সে ওই লোকটাকে নানা রকম ভাবে পটানোর চেষ্টা করছিল। ইয়ানের মুখে এত প্রশংসা শুনে লোকটা সম্পূর্ণ গলে যায়। সে বলে, চিন্তা করো না, আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। এরপর দেখা যায় তারা বড় লোকদের সব পোশাক পরে ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। এই রেস্টুরেন্টে অনেক ধনী পরিবারের লোকেরা ঘুরতে এসেছিল। এরপর যখন কিঙ্গার এবং ইয়ানকে ওই রেস্টুরেন্ট থেকে খাবারের একটা মেনু দেওয়া হয় তখন তাদের ওই মেনুতে লেখা নাম দেখে হুশ উড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে সবাইকে বিনোদন দেওয়ার জন্য চলে আসে, আর তার গলার লকেটের সঙ্গেই সেই আয়নার ভাঙা টুকরোটা ঝুলছিল। ইয়ান সেটা দূর থেকেই লক্ষ্য করে, তবে কিঙ্গার কোনোভাবেই সেটার দিকে তাকাচ্ছিল না। তাই ইয়ান কিঙ্গারকে বলে, ওই মেয়েটার গলার দিকে তাকিয়ে দেখো, ওই মেয়েটার গলায় কিংলোয়ান আয়নার বাকি টুকরোটা ঝুলছে। এটা শুনে কিঙ্গার সেই মেয়েটার দিকে তাকায় এবং আয়নার বাকি টুকরোটা দেখতে পায়। এরপর সেই মেয়েটা সেখানে থাকা সমস্ত ছেলেদের মধ্যে একজনকে বাছাই করতে শুরু করে, আর সৌভাগ্যবশত এতজন ছেলের মধ্যে তার কিঙ্গারকেই পছন্দ হয়। তাই সে কিঙ্গারকে অনুরোধ করে আজকের দিনটা তার সঙ্গে রাত কাটানোর জন্য। কিঙ্গারও তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং সে ইয়ানকে বলে, আমি নানা রকম কৌশলে তার গলা থেকে ওই আয়নার টুকরোটা নেওয়ার চেষ্টা করব, তুমিও সুযোগ বুঝে সেখানে চলে এসো। এটা বলেই সে ওই মেয়েটার সঙ্গে চলে যায়। এরপর যখন সে ওই মেয়েটির সঙ্গে তার রুমে প্রবেশ করে তখন মেয়েটি তার সামনেই স্নান করতে শুরু করে। মেয়েটি তাকে বলে, আমার কাছে এসে আমার চুলগুলোকে ঠিক করে ধুয়ে দাও। এটা শুনে কিঙ্গার মনে করে এটাই সবথেকে ভালো সুযোগ তার গলা থেকে ওই আয়নার টুকরোটা চুরি করার। এরপর কিঙ্গার যখন তার গলা থেকে ওই টুকরোটা নিতেই যাচ্ছিল তখন মেয়েটা বুঝে যায় যে সে একজন দেবতা এবং সে ওই কাঁচের টুকরোটা চুরি করার জন্যই সেখানে এসেছে। ততক্ষণে সেখানে ইয়ান চলে আসে। মেয়েটার মন ইয়ানের দিকে যেতেই কিঙ্গার তার গলা থেকে লকেটটা খুলে নিতে চায়, তবে মেয়েটা তার শক্তির সাহায্যে কিঙ্গারকে অনেক দূরে ছিটকে দেয়। আর এর সাথে সাথেই ওই জায়গার পুরো পরিবেশটা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর একই সাথেই ওই মেয়েটাও বিশাল এক মাকড়সা ডিমনে পরিণত হয়। কিঙ্গার এবং ইয়ান যখন তাকে দেখে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে তার জালের সাহায্যে কিঙ্গারের পাটাকে ধরে ফেলে। এরপর অদ্ভুতভাবেই ইয়ান ওই মাকড়সা ডিমনের দিকে তাকাতেই কেউ যেন একটা ইয়ানের কানে কানে বলে, ইয়ান আমার কাছে এসো। আর এটা বলা মাত্রই ওই মাকড়সা ডিমনটা একা একাই সেখানে ফেটে যায়, আর তার কাছ থেকে ওই লকেটটাও তারা পেয়ে যায়। তবে তারা এটা নিয়ে বেশ কনফিউজ ছিল যে ওই মাকড়সা ডিমনটি একা একা মারা গেল কিভাবে।
এর কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাতে গার্ডরা চলে আসে। তাদেরকে দেখে ইয়ান এবং কিঙ্গার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের পালানোর মতো কোনো পথ ছিল না। তাই তারা ব্যালকনিতে এসে একে অপরকে কিস করতে শুরু করে, যা দেখার পর গার্ডরা তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। গার্ডরা সেখান থেকে চলে গেলে ইয়ান কিঙ্গারকে সরি বলে, কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। আর এর সাথেই ড্রামার প্রথম পার্টটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই মুভির সেকেন্ড পার্ট নিয়ে।